আমাদের ন্যাশনাল হোক বা আমাদের দোলাই জেলার গন্ধাছড়া মহকুমা থেকে শুরু করে বাকি এলাকাগুলোর সাথে যোগাযোগ করার জন্য, ওইদিকে উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এলাকার সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ন্যাশনাল হাইওয়ে। তো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, আমাদেরকে ল্যান্ডলক অবস্থায় না রেখে যদি বিকল্প রাস্তা নির্মাণের মধ্য দিয়ে অন্যান্য এরিয়াগুলোর সাথে যোগাযোগ করার জন্য আরো বিকল্প তৈরি করা হয়, তাহলে ছামুনো এলাকাকে উন্নত করার জন্য আরো তার যে গতি আরো বৃদ্ধি পাবে। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের, ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মধ্য দিয়ে, আপনার মাধ্যমে অনুরোধ রাখবো যাতে এই বিষয়ে দৃষ্টি দেওয়া হয়। কারণ আমি জানি এই রাস্তার বিষয়ে একটা সার্ভে হয়েছিল এবং এই সার্ভে অনুযায়ী একটা ডিপিআর তৈরির মাধ্যমে প্রপোজাল আসার পর সেটা নাকি স্যাংশন হয়নি। যদি তাই হয় একটু খতিয়ে দেখার জন্য অনুরোধ রাখবো। ধন্যবাদ। মাননীয় বিধায়কের প্রস্তাবটা আমরা দপ্তরকে বলবো দেখার জন্য। আর একটা রাস্তা নতুন খোয়াই হয়ে আমবাসা হয়ে নতুন রাস্তা হচ্ছে, সেটা স্যাংশন হয়ে এসে গেছে ইতিমধ্যে। মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে প্রস্তাব রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সমর্থন করছি স্যার। মাননীয় মন্ত্রী বলেছেন এটা দেখার জন্য। আমার মনে হয় এটা ঠিক সেরকম ভাবে গুরুত্ব দিয়ে বলুন যে না এটা হবে, এরকম একটা কিছু বলুন এক। এবং একই সাথে যুক্ত করছি সামুনোর সাথে, সামুনো ঠিক না, তার আগে সৈলেংটা থেকে একটা রাস্তা আগে ন্যাশনাল হাইওয়ে যেটা এখন ইয়েতে গেছে, মিজোরামে গেছে, এটা ডাইভার্ট হয়ে গেছে, হচ্ছে এখন। এটা আগে লালডাঙ্গা দিয়ে যাওয়ার কথা ছিল, যে 10দাতে ওইটা হয়ে যাওয়ার কারণে অনেকগুলো হ্যামলেট বাদ পড়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করব মাননীয় মন্ত্রীকে, এই দুটো রাস্তা খুবই দরকার সামুদ্রের জন্য, গন্ডাছড়ার জন্য, আর ওদিকে এই 10দা এবং লালডাঙ্গা এদের জন্য এটা যেন মাননীয় দেখা হবে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পৌঁছাবো। আর অলরেডি একটা রাস্তা আমি ঠিক বলতে পারবো না, এই কয়েকদিন আগে কেন্দ্র থেকে একটা বিগ রাস্তা যেটা খোয়াই আমবাসা হয়ে যেটা শিলাঝুড়ি পর্যন্ত যাবে, সেরকম একটা রাস্তা স্যাংশন হয়েছে। আর এই কানেক্টিংটা আমি বুঝেছি সৈলেংকার থেকে যে রাস্তাটা, সেটাও আমি প্রস্তাবটা রাখবো। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। Question 35. এটা সত্যি কি NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে? এটা সত্যি যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি, কারণ ভারতবর্ষের সবগুলো জাতীয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন ভূতল পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া PWD দপ্তরের এই সড়কগুলো উন্নতিকরণের বা প্রশস্তকরণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করে। তাই কোনো রাজ্য সরকারের সঙ্গে ভারপ্রাপ্ত সংস্থা কোনো মৌ স্বাক্ষরিত করার প্রয়োজন হয় না। 2 নম্বর, NSIDCL এর কাজ রাজ্য সরকার কিভাবে তত্ত্বাবধান করছে? 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে এই প্রশ্নের উত্তর আসে না। মাননীয় স্পিকার স্যার, যদি ন্যাশনাল হাইওয়ে কেন্দ্র সরকার যদি নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে রাজ্যে যে এতগুলো রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এইভাবে কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আপনাকে তুলে ধরছি, গতকাল আমি সাবরুমে গিয়েছি। সাবরুমে যে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা রাস্তাগুলি, এইগুলি মানে বলতে গেলে মানে আমাদের রাজ্য সরকারের যে রাস্তা তার থেকে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। আর রাস্তার ন্যাশনাল হাইওয়ে চারিদিকে 2 সাইডে এমনভাবে দোকানপাট হয়েছে যেটা মানে ন্যাশনাল হাইওয়েকে ব্লক করার মতন হয়ে গেছে। ঠিক তেমনি খোয়াই থেকে যে আগরতলা পর্যন্ত যেগুলি ন্যাশনাল হাইওয়ে ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে চারিদিকে দুপাশে অনেক বাড়িঘর, অনেক দোকানপাট হয়ে গেছে। এবং ইদানিং মোহনপুরে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং এটা যদি রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ না করে,
এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, তাহলে এই সমস্ত রাস্তার কাজ এবং যে বর্তমানে যে রাস্তার দুপাশে যে বাজারগুলি এবং দোকানগুলি যে গড়ে উঠেছে, এটা আগামী দিন এটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং দুর্ঘটনা সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, এটা বোধহয় ন্যাশনাল হাইওয়ে আমাদের যতগুলো সবগুলো ন্যাশনাল হাইওয়ে নতুন হয়েছে একটা রাস্তা ছাড়া। এতএব এগুলো মেনটেনেন্স 5 বছর যে এজেন্সি কাজটা করেছে সেই এজেন্সি দেখাশোনা করবে। 5 বছর পর সেটা রাজ্য সরকারের অধীনস্থ বোধহয় অটোমেটিকলি শিফট হয়ে আসে। তো উনি যেটা বললেন সেটা আমি নোট করে রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ন্যাশনাল হাইওয়ের ব্যাপারে আফটার উই গট ইলেক্টেড, আমাদের ইলেকশনের পর ইভেন আমার এলাকা দিয়েও কিছু হাইওয়ের কাজ হয়েছে। কাদের সাথে কথা বলবো উই ডোন্ট। যখন NHIDCL এর কর্তৃপক্ষের কাছে আমরা ফোন করি, তারা আসতে চায়। আমাদের সাথে এদের কি, দে ডোন্ট রিপোর্ট টু দি স্টেট গভর্নমেন্ট, না আসলেও পারে। I have already given a letter to the Ministry of MORT বলতে Ministry of Road Transport and Highways। এখানে আমাদের রাজ্যে আমাদের অলরেডি PWD NH একটা উইং আছে। কোথায় কোথায় তাদের ডিভিশন অফিস আছে? আগরতলা, কুমারঘাট এবং বাইখল। এই 3টি ডিভিশন অফিসে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে তাদের হাতে কোনো কাজ নেই এবং আমরা বেতন দিয়ে যাচ্ছি। এই 3টা ডিভিশনের মাধ্যমে আমার জানা মতো অনলি 2 ন্যাশনাল হাইওয়েজের কিছু কিছু কাজ এরা করেছে। একটা কাজ কোথায় করেছে? আমবাসা থেকে মুঙ্গিয়াকামি 21.8 কিলোমিটার, চোরাইবাড়ি থেকে কুমারঘাট অ্যারাউন্ড 54 কিলোমিটার। এই রাস্তার কাজ বাদ দিলে PWD NH উইংটার কোনো কাজ নেই, তারা কর্মহীন হয়ে বসে আছে। আমি জানি না ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কাজ করার 4টা অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, বর্ডার রুট অর্গানাইজেশন এবং রাজ্যের PWD দপ্তর। আমাদের অনেকের কাছে এই ধারণা হয় যে NHIDCL is the funding authority. It is not correct. ফান্ডিং অথরিটি হচ্ছে MORT। যেহেতু আমাদের স্টেট PWD এর সেই ক্ষমতা আছে কাজ করার, উইং আছে এবং কাজ করলে আমরা টাকাও পাবো। আগে ছিল 9%, এখন যদি মর্তের থেকে কাজ নিয়ে, স্যার আমি বলছি, আপনি সাপ্লিমেন্টারিটা করে দেন। আমি এখন আসছি কেন এটা বলছি। দপ্তরকে এটা জানতে হবে, যদি আমরা ন্যাশনাল হাইওয়ের কাজ নেই তাহলে 6% মনিটরিং, সুপারভিশন এবং এজেন্সি ফি হিসেবে আমরা পাব। ওয়াই PWD দপ্তর, এই দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কেন মর্টকে লিখে এই হাইওয়ে তৈরির কাজ হাতে নিচ্ছে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। কারণ এটা করলে পর আমরাও জিজ্ঞেস করতে পারতাম জনপ্রতিনিধিরা, আর 6% টাকা এই PWD NH দপ্তর পেয়ে যেত, বেতন ভাতার পক্ষেও আমাদের সুবিধা হতো। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আগামী দিন এই পদক্ষেপ নেওয়া হবে কিনা। থ্যাংক ইউ। আপনার প্রস্তাবটা আমি যথাযথ জায়গায় পৌঁছাবো। আর এটা আমরাও চাই, আপনি যেটা চাইছেন সেটা আমরাও চাইছি যে রাজ্য সরকার অধীনে কাজটা করলে ভালো হবে, কিন্তু সেটারও কিছু, যেহেতু কেন্দ্রের একটা সংস্থা রয়েছে, তাদের এজেন্সিগুলো রয়েছে, তারাও চায় করতে। আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে, আপনি যেটা বলছিলেন যে কাজটা কি করে হয় বা মনিটরিংটা কারা করে, যেহেতু কেন্দ্রের যেহেতু এজেন্সিগুলো করে, আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটিও রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজগুলো করে। কেন বললাম এই কথা? আসাম, মণিপুর,
নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যে মিনিমাম 60% কাজ ওরা নিয়ে করছে। তো আমাদের এখানে এইটুকু কাজের জন্য একটা উইং খুলে বসে আছি আমরা। লেট আস টেক এট লিস্ট 40% অফ দি ন্যাশনাল হাইওয়ে ওয়ার্ক। এটা আমার প্রস্তাব থাকে। আর না এটার উপরে বিশ্বগত বাবু স্যার, মন্ত্রী মহোদয় বলেছেন যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি। ঠিক, মৌ যেহেতু স্বাক্ষরিত হয়নি, NSIDCL যেভাবে কাজ করে চলছে, যেটা আমার হেজামারা খোয়াই চমড়ি থেকে খোয়াই যে পোর্শনটা, এটা প্রায় 1 বছর ধরে কাজ অলরেডি স্টপ আছে। কাজ ওরা প্রথম দিকে করেছে ঠিক আছে, কিন্তু এখন এটা আপাতত স্টপ আছে। তাহলে আগের যে NH, যে ছোট্ট 7.5 মিটারের যে NHটা, ওটা দিয়ে আমাদের মন্ত্রী সুধাংশু বাবু এবং যারা নর্থ তারা সবাই ওই রুটেই আছে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে এলাকার জনগণরা ওই রুটটা তাড়াতাড়ি মেরামত করার জন্য NSIDCL এর কাছে অনেক মানে প্রার্থনা জানিয়েছে, কিন্তু আজ অবধি ওই কাজটা স্টার্ট হয়নি। শুনেছি লাস্ট মিটিং এ শুনেছি যে কাজটা তাড়াতাড়ি করা হবে, হয়তো কন্ট্রাক্টর চেঞ্জ করা হচ্ছে। আমি বলেছি NSIDCL এর ডাইরেক্টরকে বলেছি তাড়াতাড়ি এই কাজটা করে দেওয়ার জন্য। সেটাই অনুরোধ আবেদন জানাচ্ছি মন্ত্রীকে ওই বিষয়টা নিয়ে। উনি একই কথা বলবেন যে উনি তো ওনার এটা একটু জুড়ে দিই, যেহেতু আপনি বলছেন আমরা সুধাংশু, আমি, শান্তনু, আমরা তিনজনেই উত্তর এবং ঊনকোটি থেকে আসি, আপনাদের সবার জন্যই সেটা বলছি। তো সত্যি আমাদের গর্ব হয়, আমরা একটা সরকার এসে এখানে যে রাস্তাটা 7 ঘন্টা লাগতো 2.5 ঘন্টায় আসি। গতকালকে 2.5 ঘন্টা এসেছি, পরশু দিনও 2.5 ঘন্টায় এসেছি। আর নিশ্চয়ই এই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টেন্ডার হয়েছে, টেকনিক্যাল কিছু জায়গায় ইলেকট্রিসিটি পোল রয়েছে, সেগুলো সরাতে হচ্ছে। এই পার্টটা যেটা কোয়াই, সেটা টেন্ডার হয়েছে, শীঘ্রই হয়তো 6-7 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা আজ এই রাস্তাটা হলে 2 ঘন্টায় আগরতলা আসবো। এটাই আমাদের সফলতা এবং প্রাপ্তি আমাদের উত্তর এবং ঊনকোটি জেলার মানুষ। মাননীয় সদস্য শ্রী সুবোধদেব বর্মা মহোদয়। আমার স্টার কোয়েশ্চেন নাম্বার 56। মাননীয় স্পিকার স্যার, এটা একটু আমি 2 মিনিট পরে দিচ্ছি, এটা আনসারটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে সুবোধবাবু, মানে আনসারটা কালেক্ট করে দিচ্ছি আপনাকে। এর ফাঁকে আমরা দেবে আপনাকে আপনার আনসার, কোশ্চেন আনসার দেবে, জাস্ট রেডি করে নিন। এর পরিবর্তে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সুবোধবাবুটা পেন্ডিং রইল। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Mr. Speaker, sir, start question number 64. না 64 64. না এটাই না। মাননীয় স্পিকার স্যার, আপনি আপনি কার উত্তর দিচ্ছেন এখন টেঙ্কু বাবু? এটা হচ্ছে সুবোধবাবুটা। গোপাল চন্দ্র রায় 64 ওনার প্রশ্নটা হলো, মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থ বছর কতজন মহিলাদের চাকরি হয়েছে? মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য পুলিশের 10% সংরক্ষণের ভিত্তিতে 22-23 অর্থ বছরে মোট 137 জন মহিলা TSL এ নিয়োগ করা হয়েছে। 7/8/2018 সনে বিজ্ঞপ্তি মূলে হোম ডিপার্টমেন্টে এর সর্বস্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হয়েছে। 19/12/2018 সনে বিজ্ঞপ্তি মূলে GAD ডিপার্টমেন্টের TPSC তে গ্রেড 2 পোস্টে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তো 10% চালু হয়েছে।
সাপ্লিমেন্ট গত এক বছরে আমি আমার কোশ্চেনটা ছিল স্পেসিফিক 2022 এবং 23 এখানে শুধু হোম ডিপার্টমেন্টে টিএসআর 137 জন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় কি জানাবেন যে প্রায় 64 ডিপার্টমেন্ট আছে, প্রায় ওইখানে কোন ডিপার্টমেন্ট কতজন মহিলাদের চাকরি হয়েছে গত বছর, এবং এটাতে 100% রোস্টার মেনটেন করা হয়েছে কি? দেখুন, আপনার প্রশ্নটা যেটা এটাই ছিল, আমি পুরো ডিটেলস একটু ক্লিয়ার করি। একটু আপনাদের একটা প্রশ্ন আছে যেটার মধ্যে পুরো ডিটেলস কতগুলো চাকরি হয়েছে মহিলাদের ক্ষেত্রে বা কত কর্মসংস্থান হয়েছে সেটার উত্তর আজকে রয়েছে। আর এটার মধ্যে যেটা বলেছেন আপনি মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 অর্থ বছরে আপনি লিখেছেন, এর জন্য 22-23 অর্থ বছরের কথাই বলছি আমরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাইলে 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আর কোথাও তাইলে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। আমি তো বিভিন্ন দপ্তরে কোথায় কোথায় মহিলাদের, সেটা আসবে, সেটা যখন প্রশ্ন আসবে তখন। রতনবাবু ইন্টারভিউটা প্লিজ প্লিজ প্লিজ, বেকাররা না খেয়ে মরছে, প্লিজ মহিলাদের বেটি বাঁচাও, বেটি মারো, বেটি পড়াশোনা ছাড়ো। এখন আপনাকে যেটা বলছি, বিভিন্ন দপ্তরে আর কোন কোন দপ্তরে কতজন মহিলাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লাস্ট 2022 এবং 23 এবং 100% রোস্টার মানা হয়েছিল। স্যার আমি একসাথে উত্তর দিয়ে দিই মাননীয় মন্ত্রী। স্যার সম্ভবত এটা 2022-এর 8 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেদিন আমাদের দেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, একটা বিশাল প্রোগ্রাম হয়েছে। এই স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ঘোষণা করা হয়েছিল একটা জমায়েত থেকে, ফ্রম দিস ডে এ রাজ্যে সমস্ত সরকারি নিয়োগে 33% মহিলাদের জন্য রিজার্ভ ঘোষিত হবে। যদিও মাননীয় সদস্য প্রশ্ন করেছেন 10%, তো হওয়ার কথা 33%। এবং এটা এই বিগত 2018-এর এই শাসক দলের যে বিভিন্ন প্রচারপত্রে লেখা আছে 33% মহিলাদের জন্য কাজের সংরক্ষণ করা হয়েছে। তো এখন আমি উত্তর চাইছি স্যার, এটা কি 10% না 33%? আমি কত হলো এটা আমি জিজ্ঞেস করছি না, এটা কি 33% না 10%? এটা আসলে কি হয়েছে 33%, আমি বললাম তো আপনাদের প্রশ্নটা এরকম হয়েছে 10% শুধুমাত্র হোম ডিপার্টমেন্টে। এটা আমরা যেটা উত্তরটাও আমি তাই শুধু হোম ডিপার্টমেন্টে টিএসআর এর নিয়োগটাই বললাম, বাকিগুলো যেহেতু প্রশ্ন এখানে ছিল না তার জন্য আমরা বলিনি। 33% যেটাতে রয়েছে সেই সংখ্যাটা আমরা বলবো, আপনার প্রশ্নটা আসেনি তার জন্য বলি। আমার তো রিলেটেড প্রশ্ন, আমি জিজ্ঞেস করছি সরকারকে, স্যার মাননীয় সরকারকে, যে সরকারের পলিসি কি 33% না 10%? ঠিক আছে, প্রশ্ন যাই হোক, তো 33% কিনা, এবং যদি হয়ে থাকে তার জন্য কোনো ক্যাবিনেট ডিসিশন হয়েছে কিনা, এবং বিধানসভাতে এরকম কোনো রুলস ফ্রেম হয়েছে কিনা। 33% ক্যাবিনেট হয়েছে, এটা পুনার যে প্রশ্নটা ছিল সেটা হোম ডিপার্টমেন্টে। ঠিক আছে, বুঝছি। প্রশ্নটা এরকম না, এটাও মিসগেট করছেন স্যার। স্যার প্রশ্নটা কি? না, প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন মহিলা চাকরি হয়েছে, এটা হোম ডিপার্টমেন্ট ছিল না স্যার? এবং উত্তর হলো ডিপার্টমেন্টকে এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার। ইট ইজ নট দ্য আনসার অফ দি হোম ডিপার্টমেন্ট, ইট ইজ দ্য আনসার অফ দি এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার। তাহলে 10% কোথায় নেই না? 10% তো কোথায় নেই, শুধু হোম ছাড়া 10% কোথায় নেই? স্যার কেন হোমকে বলছেন? ইউ আর টু আনসার ফর দি এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার, নট টু দি হোম ডিপার্টমেন্ট। Why you are misguiding? মাননীয় অধ্যক্ষ মহোদয় বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018-2018 10% গভর্নমেন্ট অফ ত্রিপুরা
ক্যাবিনেট এটা পাশ করেছে। তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 33% বলে গেছে গত বছর। উনি বলেছেন যে 33% ক্যাবিনেট ডিসিশন হয়েছে। তাহলে গত বছর কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি পেয়েছে সেটাই তো আমরা চাইছি। সেটা কোশ্চেন তো এইভাবে আনেননি গোপাল বাবু। আরে স্যার, একটা কথা বলি, আমি এখানে বলেছি এই সংরক্ষণ চালু হওয়ার পর 2022 এবং 23 সালে কতজন মহিলাদের কত ভাষীর মহিলাদের চাকরি হয়েছে, কতজন? মাননীয় মন্ত্রী তো উত্তর দিয়েই দিলেন যে শুধু আরক্ষা দপ্তরে আরে শুধু আরক্ষা দপ্তর দিয়ে তো হবে না, সর্বাঙ্গে কত, ওষুধ দিবেন কত, ঠিক আছে ঠিক আছে বাকি ডিপার্টমেন্ট উনি তো বাকি ডিপার্টমেন্ট বলতে হবে। ঠিক আছে। আচ্ছা মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু, মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু, সুবোধ একটা কোশ্চেন ছিল। রাখেন মাননীয়, একটু রাখুন। টিঙ্কু বাবু জাস্ট আমাদের প্রশ্নটা হলো 10% মহিলাদের সংরক্ষণ চালু হওয়ার পর 22 কতজন চাকরি হয়েছে, উত্তরটা উনি দিয়েছে। আমরা পরবর্তী সময় 33% করেছি। 33%-এর জন্য পৃথক প্রশ্ন করলে উত্তর দেবে? আরে না, উনি যা বলেছে। হ্যাঁ মহোদয়, এটা সংশোধন মানে এটা সংশোধন করে বলা উচিত ছিল 10% নয়, ইট ইজ 33%। প্রশ্ন মন্ত্রী কেন ভুল দেবেন? এত বড় বিজ্ঞ লোক, আরে এত বড় বিজ্ঞ লোক কেন 10% কত কোশ্চেন এলাও করেছে, এই জন্য করেছে। এত বিজ্ঞ লোক আর কি অদ্ভুত, কিন্তু কোশ্চেন ঠিক আছে। আরে প্রশ্ন বলা গোপাল প্লিজ যান না। টিঙ্কু বাবু, মাঝে মাঝে স্যার গোপাল বাবু আসার দেবেন। চাণক্য কিন্তু ব্যর্থ হয়, চাণক্য ব্যর্থ হয়, মাননীয় মন্ত্রী জানা উচিত। ঠিক আছে কারণ বিরোধী দলে দেখেছি গোপাল বাবু উনি কি করেছেন। প্রশ্নটা হলো 10% চালু করার পর আজ অব্দি কতজন মহিলা, কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি হয়েছে, এটার জন্য প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। কিন্তু সবগুলি দপ্তরে 33% আমরা দিচ্ছি। দিয়েছেন কোন কোন না, দপ্তরে এর প্রশ্ন কতজন? নেই এখন। গোপাল বাবু প্লিজ। কোন দপ্তরে কত? হাউ ক্যান হি ক্যান সে? ওকে রতন বাবু প্লিজ। রতন বাবু, 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড। আফটার 1912-2018 গোপাল বাবু, এই পর্যন্ত আপনারা জিতেন বাবু দাঁড়িয়েছে। গোপাল বাবু আপনাদের তো 10% হয়েছে, আপনাদের সহযোগী গোপাল বাবু আপনাদের সহযোগী মানুষ দাঁড়িয়েছে, বলতে দেন। স্যার আমার সহযোগিতা আপনি সিনিয়র মন্ত্রী আছেন স্যার। 33% যে রিজার্ভেশন হয়েছে, হ্যাঁ, এই যে সরকারের যে অর্ডার গ্যাজেট নোটিফিকেশন, এটা একটু স্যার লেওয়া হবে কি স্যার? একটু এখনই না, তবে 33% আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি। আপনি বললে নিশ্চয়ই দিয়ে দেবো, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে প্লিজ 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 গোপাল বাবু প্লিজ। ওকে, আচ্ছা আমরা চেষ্টা করবো আজকে দিতাম। সুবোধ বাবু, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 56 তৈরি বিধানসভায় স্যার দেবে তো? আরে গোপাল বাবু, জিতেন বাবু বুঝে গেছে তো? গোপাল বাবু, জিতেন বাবু বুঝে গেছে তো? কিষান বাবু তো বুঝেছে, আমাদেরও বুঝতে হবে। আমার বক্তব্য হলো গ্যাজেট নোটিফিকেশন যদি না হয়, বললেন তো তাহলে অভিজ্ঞ ব্যর্থ চাণক্য বললেন যে রতনবাবু তো বললেন আজকে দিয়ে দেবেন। কংগ্রেস সিপিএমের মধ্যে একজন বুঝলেই চল, আমি আলাদা করে বোঝানোর দরকার নেই। আরে এখন এটা আর পৃথক করে বোঝানোর দরকার নেই। পরে পৃথক রতনবাবু তো বললেন, গোপাল বাবু রতনবাবু বিকেলে দিয়ে দেবেন। এদিক থেকে গেছেন, বেশি দিন হয়নি, বেশি দিন হয়নি। গোপাল বাবু সবাই নষ্ট করবেন না প্লিজ। প্লিজ এক সেকেন্ড শেষ হয়ে গেছে, স্যার, আমার বক্তব্য হলো মাননীয় মন্ত্রীকে জানাবেন যে বিভিন্ন দপ্তর নিয়ে
গত বছর কতজন মহিলার চাকরি পায়? সেপারেট কোশ্চেন করুন না, সেপারেট কোশ্চেন করুন। আরে লে করতে বলুন না। আরে মেয়ে তো নোটিফিকেশন করবে। মাননীয় টিঙ্কু বাবু, মাননীয় টিঙ্কু বাবু, আরে গোপাল বাবু, আরে গোপাল বাবু, সমুদ্র বাবু নিয়ে সমুদ্র নতুন এসছে। আরে আপনার কোশ্চেনটা করতে সুবোধবাবুর কোশ্চেন, সময় চলে যাচ্ছে তো, সুবোধবাবুর কোশ্চেন। সময় চলে যাচ্ছে। গোপাল প্লিজ, গোপাল বাবু প্লিজ, ইউ আর সিনিয়র, প্লিজ মাননীয় স্পিকার স্যার, বলো প্লিজ। সমুদ্রের কোশ্চেন আনসারটা করুন। মাননীয় স্পিকার স্যার, সুবোধ বাবু ওনার কোয়েশ্চন হলো চরিলাম বিধানসভায় গভীর নলকূপের স্থাপনের পরিকল্পনা আছে কিনা। উত্তর হ্যাঁ আছে। চরিলাম বিধানসভায় 9টি গভীর নলকূপ বসানোর পরিকল্পনা দপ্তর ইতিমধ্যে নিয়েছে। তার মধ্যে 2টি ডিপ টিউবওয়েল অলরেডি বসানো হয়ে গেছে। চরিলাম বিধানসভা এলাকায় 182 হেক্টর জায়গায় কৃষিকাজের সেচের ব্যবস্থা হবে এই নলকূপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে। সাপ্লিমেন্টারি স্পিকার স্যার, চরিলাম বিধানসভা চরিলাম ব্লকের অন্তর্গত 9টা এডিসি ব্রিজ রয়েছে। এই 9টা এডিসি ভিতরে কোনো এডিসি ব্রিজে মানে জলসেচের ব্যবস্থা নাই। তবে আমি আশা রাখবো অন্তত 2-3টা এডিসি ব্রিজের হোক, তবে একটা জলসেচের ব্যবস্থা করা হোক। দুটা এডিসি এলাকায় হচ্ছে, টিটি এডিসি এলাকায় 2টো হচ্ছে, বাকি 7টা জেনারেল এলাকায়। 2টি এডিসি বলতে, কারণ চরিলাম কনস্টিটিউন্সির যে এডিসি এরিয়া রয়েছে সেটা তো পেডিল্যান্ড, কৃষকরা কৃষিকাজের উপর নির্ভরশীল। বাকি যদি দপ্তরের কাছে আরো প্রপোজাল আসে নিশ্চয়ই সেটাও বিবেচনা করা হবে। একটা হচ্ছে বিক্রম দেববর্মার এরিয়াতে, ওই এরিয়া হচ্ছে, আরেকটা রমণী দেববর্মা ওই এরিয়াতে হচ্ছে। 2টা এডিসি এলাকাতে 2টা অলরেডি বসানো। কোন ডিসিতে মাননীয় মন্ত্রী মহোদয়, এটা কোন ডিসিতে পড়ে? আপনার চরিলাম বিধানসভার মধ্যেই পড়ছে। আর 2টা বিসি, হ্যাঁ বিসি হচ্ছে, একটা হচ্ছে ভিলেজ কমিটি বিসি, 8 মিনিট, চৈলিখেলা একটা বিসি। চৈলিখেলা ইজ নট আন্ডার মাই কনস্টিটুয়েন্সি। হ্যাঁ, চৈলিখেলা ইজ বিলং টু বিশালগড় কনস্টিটুয়েন্সি। ঠিক আছে, এডিসির ভিতরে আছে তো। না না, আমার কোশ্চেনটা কথা বলছি, আমার কোশ্চেন in my Chorilam constituency there is no water irrigation. যদি আরো প্রপোজাল আসে নিশ্চয়ই সেটা বিবেচনা। আপনারা কোনো পরিকল্পনা আছে থাকলে আপনারা ওই চরিলাম কনস্টিটিউন্সির 9টি এডিসির ভিতরে থাকলে আপনারা বলুন, এটাই আমি প্রশ্ন করছি। যদি দপ্তরের কাছে প্রপোজাল পাঠান নিশ্চয়ই বিবেচনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted, start question 244. মাননীয় স্পিকার স্যার, অনিমেষ বাবুর প্রশ্নটা হচ্ছে গত 2টি অর্থ বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট স্থাপন করা হয়েছে কিনা। গত 2টি অর্থ বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট উত্তর দপ্তর বা জলসম্পদ বিভাগ থেকে স্থাপন করা হয়নি। সাপ্লিমেন্টারি স্যার, আমি জানতাম যে সেখানে আগামী 1 বছরও কোনো স্লুইস গেট নাও হতে পারে। গত বিধানসভায় আমি এটা নিয়ে আলোচনা করেছি। ত্রিপুরা রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নিচে চলে যাচ্ছে। আই হ্যাভ সিন এই দপ্তরের একটা ইন্টেনশন থাকে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা করা যায় কিনা। মাই পয়েন্ট ইজ, যেখানে আমার বিধানসভা এলাকায়, আমি সেখানকার কথাই বলব, সমরু ছড়া, চাম্পা ছড়া, আরো অনেক কয়েকটি ছড়া আছে। থ্রু আউট দি ইয়ার
সেখানে জলের ব্যবস্থা আছে, স্ট্রিমের ব্যবস্থা আছে, জল যাচ্ছে। এইখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ক্ষতি না করে যদি স্লুইস গেটের ব্যবস্থা করা যেত, অনেক কৃষিযোগ্য জমি সেখানে আমরা ধান চাষ করতে পারতাম। এনইপি হাউস আমি জানি না আমরা কতজন বাজার থেকে চাল কিনে খাই, 30 টাকা থেকে 50 টাকা দামের মধ্যে প্রতি কেজি করে আমাদের চাল কিনতে হচ্ছে। এবং আরো বেশি করে যদি ধান চাষ করা যেত ত্রিপুরায়, প্রবেবলি বাজারে আরো বেশি করে চালের আমদানি হতো, তাতে দি প্রাইস অলসো উড হ্যাভ কাম ডাউন। সেই লক্ষ্যে আমি সরকারের কাছে জানতে চাইব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যেখানে যেখানে ওয়াটার স্ট্রিম রয়েছে সেখানে স্লুইস গেট স্থাপন করে কৃষিযোগ্য জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো, গত 5 বছরে যদি মন্ত্রী মহোদয়ের জানা থাকে, উনি তো ভারপ্রাপ্তের রূপেই উনি উত্তর দেবেন আমি জানি, বাট স্টিল ইউ প্লিজ ট্রাই দ্যাট কোন স্লুইস গেট আপনারা নির্মাণ করেছেন কিনা ইন দি লাস্ট 2-3 ইয়ার্স, এবং কত টাকা খরচ হয়েছে এটা করতে গিয়ে। একটা তো হলো আপনার তুলাশিকর ব্লকে সুইচ গেট তো নির্মাণ হয়নি, কিন্তু গত 2 বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন করে কোনো সুইচ গেট না বসালেও কিন্তু খোয়াই তুলাশিকর আরডি ব্লকের আগামী 5 বছরে মাইনর ইরিগেশন স্কিমে, এমআই স্কিমে তৈরি করার জন্য সার্ভের কাজ শেষ হয়েছে, সেখানে ডিপিআর তৈরি হয়েছে। 5টা মাইনর ইরিগেশন এমআই স্কিমে নতুন প্ল্যান্ট বসানো হবে, সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে। তুলাশিকর ব্লকে 5টা নতুন করে করা হবে এমআই স্কিমে, সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হবে। সুইচ গেটের এখন কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যেহেতু আমরা সুইচ গেটের কথা বলছি, ডু ইউ হ্যাভ দি ইনফরমেশন ত্রিপুরায় কয়টি সুইচ গেট আছে এবং তার মধ্যে কয়টা সচল কয়টা অচল আছে, আপনি বলতে পারবেন? প্লিজ টেল মি। না না, এটা কিভাবে বলবো? এখন তো বলা যাবে না। এটা না, ঠিক আছে, কোশ্চেন আওয়ার শেষ। মান প্লিজ, কোশ্চেন আওয়ার শেষ। না না, আপনি আমারে আমি যদি না আমার আরে কোশ্চেন আওয়ার শেষের পরে কতগুলো প্রক্রিয়া থাকে ওগুলো বলতে দিই। আমি স্যার জাস্ট কোশ্চেন আওয়ার আপনাকে আমি সুযোগ দেবো গোপাল বাবু, কিন্তু আফটার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার দেয়ার আর সাম পলিসি আছে তো কিছু, একটু বলতে দিন আমাকে। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের অনুরোধ করছি। প্লিজ প্লিজ গোপাল বাবু। স্যার, এখানে প্রশ্ন উঠেছে, সর্বজ্ঞানী আমাদের একজন মন্ত্রী আমাদের এখান থেকে গেছেন, বলেছেন যে 33% না গোপাল বাবু না স্যার, উইদাউট যেটা আলোচিত হয়েছে শুনুন, উইদাউট গ্যাজেট নোটিফিকেশন সিনিয়র মেম্বার আমরা প্রশ্ন করতে পারবো কিনা, না না ছাড়ুন। whether Okay. we are entitled Bas, to please. give the question. প্লিজ প্লিজ এখানে নোটিফিকেশন কন্ট্রোল 33% ভেরি ইম্পর্টেন্ট, না 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 ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথম বিধানসভায়, আমার মনে হচ্ছে প্রথম বিধানসভায় ককবরক সাবজেক্ট ইন সিবিএসই এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দুইটাতেই যেন হয়, তার আমরা আলোচনা করেছি। And I can remember Honorable Chief Minister also এডুকেশন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে ককবরক যেন লেখা হয়। বাট এইবার আমার কাছে যা তথ্য আছে, আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1:30 পর্যন্ত ককবরক বিষয়ের পরীক্ষা সিবিএসইতে হবে
সিবিএসসি বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো, অনেক সময়ই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। অ্যানাদার পয়েন্ট ইজ, একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি যে সিবিএসসিতে কক বরফকে নিয়ে রাজ্য সরকারের কোনো পলিসি বা অর্ডার আছে কিনা। এইখানে আরটিআইটা করা হলো 19 তারিখ 9/2023, মানে কয়েক মাস আগে। এখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে, there is no government order regarding the framing of CBSE Kokborok language question paper in Bengali script. এইটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ kokborok and other minority language শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 একটা চিঠি করে সিবিএসসি কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসসি কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টেই হোক। এবং যারা বলছেন, এখানে আমি শুনেছি আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসসি কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাদের একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিএসসি ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায় লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায়, kokborok-এর ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি। আমি বলছি স্যার যে 1973-তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে? রেগুলেশনের 18(2) সেখানে বলেছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari. আমাদের এখানেও করেছে। 18(3) নম্বরে বলেছে লুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবে। স্ক্রিপ্ট ফর পালি, রোমান or বেঙ্গলি এটাও আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন kokborok-এর জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হলো না? 5,000 স্টুডেন্টস উইল বি রাইটিং দি এক্সাম অন 15th of February. এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write kokborok in Bengali. তার বাংলাতেই এরা পড়াশোনা করে নাই, এদের লাইফটা কি হবে? এই আলোচনাটা এই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি, এখনো দেরি আছে। লেট দি ডাইরেক্টরেট or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ এবং রোমান স্ক্রিপ্টে যারা লিখবে তারা যেন লিখতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। স্যার আমি একটা সাপ্লিমেন্ট করছি স্যার টোটাল আলোচনাকে সাহায্য করার জন্য। এটা সম্ভবত সেকেন্ড সেশন, তখন বোর্ডে একজন চলছিল, অমরপুরের একটা স্কুলে একটা অভিযোগ হয়েছে এরকম, একজন টিচার তিনি অম্পি, তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে লেখার জন্য বাধ্য করেছেন।
এই প্রস্তাবনা এসেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে না, এরকম হয়নি। ত্রিপুরা যে প্র্যাকটিস চলছিল, এই প্র্যাকটিসই চলছিল। তো প্র্যাকটিসটা কি? কেউ বাংলা হরফে লেখেন, কেউ রোমান হরফে লেখেন, এটা আছে, এরকম কোনো দেওয়া হয়। পরবর্তী সময়তে সেই শিক্ষক মহাশয়ের ব্যক্তিগত জীবনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমি এটা বলতে চাই। এবং এই হাউসকে এসিউর করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, এই সিবিএসসিকেও অ্যাকর্ডিংলি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে। কিন্তু এখন দেখা গেল তাহলে সেরকম বলা হয়। এতে মোর দেন 5,000 স্টুডেন্টস যারা থেকে রোমান স্ক্রিপ্টে লিখে আসছেন, এদের এখন তাদের লাইফটা জিওপার্ডাইজ হবে, এরা লিখতে পারবে না। এটা তো একেবারে বলা যেতে পারে একটা খুব প্ল্যানফুলি একটা অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে অন্ধকার দিকে ঠেলে দেওয়া হয়। এই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবেন এটা ক্লিয়ার হবে স্যার, স্পষ্টভাবে বলব এখানে কমেন্ট করতে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসুক। না, আজকে 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 এটা কিভাবে হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজে দেখেছি ফাইলটা, সেকেন্ড আওয়ারে বা কালকে ইচ্ছা করলে আমি দেখাতে পারবো কি করসপন্ড করেছে। আমার এতদিনের আগের কথা মনে নেই, একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো হরফ পারমিশন দেব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দেখে দেব লেটার ফ্রম দি সিবিএসই, দেখে দেব। আশা করি সেকেন্ড আওয়ারই পারবো বলছে। তাহলে না, প্রশ্নটা হলো এইখানে গভর্নমেন্টের ইচ্ছা নাকি, এটা আলাদা কথা। রোমান হরফ হবে না হবে আমি জানি না, এটা পলিসি ম্যাটার। কিন্তু ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেব না। তবে দেখে দেবো, কাগজটা দেখলে আমরা বুঝতে পারবো। আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছে উনি বলবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি, এই কথা বলে দিয়েছে দুটো হরফ হবে না। এটা আমি দেখেছি, বুঝিয়ে দেখেছি। না স্যার, যেটা আমি বলতে চেষ্টা করছি, আপনার দপ্তর, নট ইয়োর দপ্তর, এডুকেশন দপ্তরের ডাইরেক্টরেট থেকে যে চিঠিটা গেল, ইট ইজ ক্লিয়ারলি স্টেটিং, অ্যান্ড আই এম সরি টু টেল ইন দি হাউস, আপনার সিগনেচারও এখানে আছে, রতন লাল নাথ, মিনিস্টার ল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নর থেকে। এই ফাইলটা, এই চিঠিটা যে গেল ডাইরেক্টর ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে, এটি কিন্তু আপনার অনুমতি নিয়ে পাঠিয়েছে তারা। এবং এখানে ক্লিয়ারলি বলেছে, hence I would inform you that sample question papers, oblique question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. এটা তো পলিসি ডিসিশন, এখন তো হরফ তো ফাইনাল হয়নি। হাউ ক্যান আই সে? আরে ভাই, পলিসি ডিসিশন কি? পলিসি কি রোমান হয়েছে? রোমান হয়নি। এখন কি রাজ্যে রোমান হরফ আছে? কেউ ইউজ করে। আমি কি বলতে পারি রোমান হরফ চালছে? পলিসিটা অন্য জিনিস, পলিসি বলে আলাদা। কিন্তু সিবিএসই বলেছে দুটো হরফে দেব না। আই টেল ইউ, সিবিএসসি যদি এটা বলেও থাকে, why can't we send them the letter? যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো সিবিএসসি তে পরিণত হলো, সিবিএসসি has agreed যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা রোমানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে। till 2025 if CBSE can agree for বিদ্যাজ্যোতি স্কুল, এই ককবরক সাবজেক্টের উপর কেন হবে না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং এরা কি করবে এদের কথা বাদ দিয়ে দিন, লেট দি গভর্নমেন্ট রাইট দেম আ লেটার, ওই লেটার আমরা চাই, দেন উইল সি, ওই লেটারটা চাই। স্যার প্লিজ টেল whether that letter will be sent or not. আমি তো বললাম, আমি না দেখে, ফাইল না দেখে আমি একটা কথা বলে দেবো?
শিক্ষা দপ্তরের জন্য যাকেই দায়িত্ব দেওয়া হোক, এখানে মুখ্যমন্ত্রী নিয়ে পলিসি ম্যাটার যেটা আমরা বলছেন, আমি দেখিয়ে দেবো যে সিবিএসই কি বলছে, আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী হবে। এটা সত্যি কথা যেটা এটাই বলতে হবে। আমি একটা পলিসি নো, এটা হতে পারে আজকে যাও না না। আরে ভাই বহুদিন, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আপনি তখন জানুয়ারি চলছে। তাহলে না 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 না, কমিটমেন্ট করতে পারবেন না। তাহলে কি আপনি বললেই কমিটমেন্ট হবে, নট দ্যাট। না, মুখ্যমন্ত্রী না আসলে এই 5,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আসবে না কে বললো? ওই চেয়ারটা খালি থাকলে মানে খালি থাকবে না, খালি থাকবে না, শেষ হয়ে যাবে। কোনো খালি থাকবে না। আপনারা দায়িত্ব নিতে পারবেন না। আরে আমরাই বলবো, এখানে আমরাই দেখাবো, দেখিয়ে দেবো, দেখি। দিস লেটার হ্যাজ টু গো। এটা আমাদের ওয়েট করুন না, ওয়েট করুন, দেখাবে তো বলছি। ওয়েট, জাস্ট ওয়েট, জিতেন বাবু ওয়েট করুন। স্যার, এখানে মাননীয় অপোজিশন লিডার পরিষ্কারভাবে কতগুলো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিভাবে কতগুলো অপশন তারা বিভিন্ন স্ক্রিপ্টে লিখতে পারে, সিবিএসই করে। উনি তো তাই তো বললেন এখানে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেতে কেন কক বরকের বেলায় একটা স্পেসিফিক একটা হবে? সেটা তো বলবেন, ওটা বলবেন। And you can take up the matter of the CBSE. আর এই হাউসেই বলেছেন চিফ মিনিস্টার তখন যে এখানে যেভাবে ছেলে মেয়েরা বাংলা এবং রোমান দুটোই লেখেন, দ্যাট ইজ অন, অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি। তিনি এখন আবার বলছেন নতুন পলিসির কথা। না না, সেটা তো বলছে সিবিএসসি। কোন ধরনের? আরে সিবিএসই কথা বলেছি, আর পলিসি হয়নি তো। পলিসি হয়েছে, সিবিএসসি কথা বলছে, বারবারই তো বলছে। রোমান হরফের ব্যাপারে পলিসি হয়েছে। ত্রিপুরা স্টেটে এই আপনারাই তো করেননি। না, তাই তো ঠিক। আরে আমাদের আপনি তো করেননি। বাংলা এবং রোমান দুটোই লিখতো, আপনি বলছেন হ্যাঁ এটাই চলছে। আমরা টেক আপ করেছিলাম, টেক আপের পরে সিবিএসই উত্তর দিয়েছে দুটো হরফ দেবো। মিসগাইড করবেন না। আমাদের সময়তে দুটো স্ক্রিপ্টে লেখা হতো, যার ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট। না 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 না, দিচ্ছেন একটু কাগজ দেখাবেন, আপনি তো মন্ত্রী ছিলেন, দেখান। ঠিক আছে, আপনি কালকে দেখান, আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখান। কেন এসব বলছেন? ওকে ওকে, ঠিক আছে। রমেশ বাবু যেটা বলেছে এটার উত্তর আপনি দেবো, কিন্তু আপনি যেটা বলছেন কেন বলছেন? আমাদের সময়টা বলেছেন, দেখা দিয়ে একটা কাগজ দেখান, একটা গভর্নমেন্ট ঠিক আছে। ইউনিভার্সিটি এন্ড কলেজ। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ 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 প্লিজ। বিজনেস অ্যাডভাইসারি কমিটি রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটির তৃতীয় রিপোর্ট পেশ, বিবেচনা গ্রহণ করা। ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, সেই রিপোর্টটি এখন সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনের 8 জানুয়ারি সোমবার 2024 তারিখ থেকে 11 জানুয়ারি বৃহস্পতিবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত রিপোর্টটি সবাই বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করছি। এখন এই রিপোর্টটি হাউসের বিবেচনার এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ধরে বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 4টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন গত 28 সেপ্টেম্বর 2023 তারিখ
সকাল 11:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 98 বছর। জীবনাবসানকালে তিনি 3 কন্যা রেখে গেছেন। প্রয়াত কৃষিবিজ্ঞানী এম.এস. স্বামীনাথন 1925 সালের 7 আগস্ট তামিলনাড়ুর কুম্ভকোণমে জন্মগ্রহণ করেন। বাবা এম.কে. সম্ভাশিবম ও মাতা পার্বতী থাঙ্গামলের কৃতি সন্তান ছিলেন প্রয়াত এম.এস. স্বামীনাথন। গ্রামের বিদ্যালয় শিক্ষা শেষ করে তিনি কৃষিবিজ্ঞানে আগ্রহী ওঠেন। তিনি স্নাতক স্তরে 2টি ডিগ্রি অর্জন করেন। 1949 সালে নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট IARI থেকে সাইটোজেনেটিক্স নিয়ে স্নাতকোত্তর করেন। এরপর ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। 1954 সালে পোস্ট ডক্টরেট হন উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে। 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত IARI এর ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন। 1972 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন। এছাড়া কেন্দ্রীয় কৃষি ও সেচ মন্ত্রকের প্রিন্সিপাল সচিব ও কেন্দ্রীয় যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদ সহ বিভিন্ন পদে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। 1982 থেকে 1988 সাল পর্যন্ত ফিলিপাইন্সের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক তথা কৃষি বিজ্ঞানী হিসাবে খ্যাত ডক্টর এম.এস. স্বামীনাথন ভারতের বহু যুগের প্রথাগত কৃষিকাজের পদ্ধতিতে ব্যাপক প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেন এবং দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলেন। কৃষিক্ষেত্রে ডক্টর স্বামীনাথনের যুগান্তকারী কর্মপ্রচেষ্টা কোটি কোটি দেশবাসীর জীবনে বিশেষ পরিবর্তন এনে দিয়েছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। ভারতীয় কৃষিতে নজিরবিহীন অবদানের জন্য এম.এস. স্বামীনাথন দেশ বিদেশে বহু পুরস্কার সম্মানে ভূষিত হন। 1967 সালে পদ্মশ্রী, 1971 সালে রামন ম্যাগসাইসাই, 1972 সালে পদ্মভূষণ, 1987 সালে বিশ্ব খাদ্য পুরস্কার এবং 1989 সালে পদ্মবিভূষণ ছাড়াও বহু সম্মানে ভূষিত হন। স্বামীনাথন 2007 থেকে 2013 পর্যন্ত রাজ্যসভায় মনোনীত সদস্য ছিলেন। ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এম.এস. স্বামীনাথনের প্রয়াণে এই সভা ভারতক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের সহায়তা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। হজাগিরি নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যগুরু মৈত্ররাম রিয়াং এর প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী মৈত্ররাম রিয়াং বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর গত 2 অক্টোবর 2023 তারিখে সোমবার সকালে পূর্ব কাঠালিয়া এডিসি বিরোধীস্থিত দশমিলিয়ান পাড়ায় তার নিজ বাসভবন পরলোক গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 80 বছর। জীবনাবসানকালে তিনি 2 ছেলে ও 5 মেয়ে সহ বহু আত্মীয় পরিজন গুণমুগ্ধ করে রেখেছেন। 1943 সালে 1 ফেব্রুয়ারি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার দশমিলিয়ান পাড়ায় মৈত্ররাম রিয়াং জন্মগ্রহণ করেন। রাজ্যের লোক শিল্পী মৈত্ররাম রিয়াং অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। পার্বত্য ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কারণে তৎকালীন সময় ওনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেকটা বেশি হওয়ার কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। রিয়াং সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠে মৈত্ররাম রিয়াং শৈশবকাল থেকে সঙ্গীত এবং নৃত্যের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তিনি হজাগিরি নৃত্য ও ব্লু সম্প্রদায়ের জনপ্রিয় লোকগানের একজন দক্ষ শিল্পী হয়ে উঠেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি রাজ্যের রিয়াং জনজাতি গোষ্ঠী জনপ্রিয় নৃত্য এবং খ্রিস্টীয় সংস্কৃতির প্রতীক হজাগিরি নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী ও নৃত্যগুরু হিসাবে শুধু রাজ্যেই নয় দেশ বিদেশে ওনার শিল্পকলা প্রদর্শন করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ত্রিপুরা জনজাতি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং হজাগিরি নৃত্যকে বিশ্ব মাঝে তুলে ধরার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য লোকশিল্পী মৈত্ররাম রিয়াংকে 2021 সালে ভারত সরকার দেশের 4র্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। জীবদ্দশায় তিনি রাজ্যের ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের প্রচার ও প্রসারে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। ত্রিপুরার লোকনৃত্য ও সঙ্গীতে অবদানের জন্য শিল্পী মৈত্ররাম রিয়াং 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী মৈত্ররাম রিয়াং এর প্রয়াণে এই সভা গভীর শোক ব্যক্ত করছে এবং ওনার শোকসন্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভা সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস দীর্ঘ রোগ ভোগের পরে 30 অক্টোবর 2023
সোমবার দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণভোক্তদের। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রয়াত সুনীল চন্দ্র দাস 1947 সালে 27 নভেম্বর ঊনকোটি জেলার রতিয়াবাড়িতে গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে এনএসইউআই এর সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র জীবন শেষ করার পর জাতীয় কংগ্রেস দলের কাজ করতে শুরু করেন। 1978 সালে তিনি কুমারঘাট ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক হন এবং 1988 সালে ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। ত্রিপুরায় কংগ্রেস টিউজিএস জোট শাসনে 1988 সালে সুনীল চন্দ্র দাস ফটিকরা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করেন। পরবর্তীতে শ্রী সমীর রঞ্জন বর্মন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে পঞ্চায়েত ও সমাজ শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওনার মন্ত্রিত্বকালে এলাকার স্বার্থে ওনার অবদান স্মৃতিগুলি আজও জীবন্ত গোটা ফটিকরায় তথা কুমারঘাট মহকুমায়। এর মাঝে উল্লেখযোগ্য হল 1991 সালে ফটিকরায় আম্বেদকর কলেজ স্থাপন, এছাড়াও এলাকায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন। 1918 সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি দলে যোগ দিয়েছিলেন। পরে তিনি আবার ফিরে যান তার পুরনো দল কংগ্রেসে। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেস দলের নেতা। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে এই সভা গভীর শোকাহত। একই সঙ্গে এই সভা প্রয়াত মন্ত্রী শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা সহ সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। ভারতীয় লোকসঙ্গীত শিল্পী থাঙ্গা ডার্লংয়ের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে এই সভাকে জানাচ্ছি যে কিংবদন্তি শিল্পী রাসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডার্লং দীর্ঘ রোগ ভোগের পরে গত 3 ডিসেম্বর 2023 তারিখ রবিবার বেলা 3টা নাগাদ কৈলাসহরের মুরুইবাড়ি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 103 বছর। জীবনাবসানকালে 4 ছেলে ও 4 মেয়ে রেখে গেছেন। প্রয়াত শিল্পী থাঙ্গা ডার্লং 1920 সালে 20 জুলাই কৈলাসহর মহকুমার করুণনগর ব্লকের অধীন জনজাতি অধ্যুষিত দেওরাছড়া এডিসি ভিলেজের মুরুইবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। উনি 17 বছর বয়সে ওনার শ্বশুরের কাছ থেকে রসেম বাদ্যযন্ত্র তৈরি ও বাজনা শেখা শুরু করেন। গোটা এশিয়া মহাদেশে সম্ভবত থাঙ্গা ডার্লং একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রসেম বাদ্যযন্ত্র তৈরি করতে বাজাতে পারতেন। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে জনজাতি কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী 2014 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন, যা শিল্পীদের অনুসরণের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। 2015 সালে তিনি একাডেমি ফেলোশিপ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2016 সালে রাজ্য স্তরে বয়োশ্রেষ্ঠ সম্মান পান। 2019 সালে কেন্দ্রীয় সরকার অসামরিক সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দেশের বাইরে বাংলাদেশ ও জাপান সহ বিভিন্ন রাজ্যের অসম বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করে প্রচুর যশ ও সম্মান লাভ করেন। রাজ্যের জনজাতিদের চিরাচরিত সংস্কৃতির বিকাশে থাঙ্গা ডার্লং ছিলেন একজন নিরলস সাংস্কৃতিক ব্যক্তিত্ব। লোক সংস্কৃতিতে থাঙ্গা ডার্লং এর গৌরব উজ্জ্বল অবদান ত্রিপুরাবাসী সর্বোপরি সমগ্র দেশ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভারতীয় লোকসঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী রসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডার্লং এর প্রয়াণে এই সভা ভারাক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, হজাগিরি নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী ও নৃত্যগুরু মৈত্ররাম রিয়াং, বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস এবং ভারতীয় লোক সঙ্গীত শিল্পী থাঙ্গা ডার্লং এর স্মৃতি প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য মাননীয় সদস্যগণকে 2 মিনিট দাঁড়িয়ে মৌন ব্রত পালন করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। নীরবতা শুরু।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে দুইটি অভিনন্দন বার্তার বিশেষ উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। অভিনন্দন বার্তার কপিগুলি সঙ্গে দিয়ে দেওয়া হলো মাননীয় সদস্যদের কাছে। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, আমি সম্মানিত সভায় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে ভারতবর্ষে একটি অসাধারণ সাফল্যের পরিপ্রেক্ষিতে একটি অভিনন্দন বার্তা পাঠ করছি, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ঈশ্বর দীপ্তমান বিজ্ঞানীদের দৃষ্টান্তমূলক সাফল্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভারতের চন্দ্রযান 3 এর চন্দ্রপৃষ্ঠের সফল ও মসৃণভাবে অবতরণ এবং এই অভিযানের সফল কর্ম সম্পাদনের জন্য আমরা এই হাউস থেকে ঈশ্বর বৈজ্ঞানিক সহ চন্দ্র অভিযান 3 সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। গত 14 জুলাই 2023 তারিখে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 3 যাত্রা শুরু হয়েছিল। মহাকাশে দীর্ঘ 1 মাস 9 দিনের যাত্রা শেষে গত 23 আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা 4 ইসরোর নিখুঁত পরিকল্পনা পরিচালনা অনুযায়ী ভারতের মহাকাশ যান চন্দ্রযান 3 চাঁদের বুকে অবতরণ তথা সফট ল্যান্ডিং এর প্রথম লক্ষ্য সফল অর্জন করেছে, যা ভারতকে বিশ্বের এলিট স্পেস ক্লাবে জায়গা করে দিল। এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতবর্ষের গৌরব অর্জন করল এবং পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে ভারতবর্ষই বিশ্বের প্রথম একমাত্র দেশ হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। অবতরণের নির্ধারিত মুহূর্তটি সফলভাবে পার হয় কিনা তার জন্য কোটি কোটি ভারতবাসী অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন। চন্দ্রযান 3 এর সফল সফট ল্যান্ডিং এর ঐতিহাসিক মুহূর্তটি ভারতবাসীর পাশাপাশি বিশ্ববাসীও টেলিভিশনের পর্দায় চাক্ষুষ করেছেন। চন্দ্রযান 3 এর সাফল্যের পরিপ্রেক্ষিতে আজ দীপ্ত কণ্ঠে ভারতবাসী হিসাবে আমরা বলতেই পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শ্রেষ্ঠ হওয়ার পথ আর বেশি দূরে নেই। ঈশ্বর বিজ্ঞানীদের প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নিরন্তর উৎসাহ অনুপ্রেরণাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে ঈশ্বর বৈজ্ঞানিকরা অভিমত ব্যক্ত করেছেন। চন্দ্রযান 3 বৈজ্ঞানিক উৎকর্ষের নিরল্য সাধনার একটি প্রকৃত প্রমাণ এবং ভারতের মহাকাশ গবেষণা প্রচেষ্টার একটি অদম্য চেতনার প্রতীক। চন্দ্রযান 3 সফল অবতরণ এবং এর পরবর্তী মিশন কার্যগুণাবলীগুলিও বর্তমান বিশ্বমঞ্চে ভারতকে সক্ষমতা প্রদর্শন করছে। এটি কেবল আমাদের দেশের বৈজ্ঞানিকদের দক্ষতা প্রদর্শন করেনি, পাশাপাশি একটি শীর্ষস্থানীয় মহাকাশ অভিযান হিসাবে ভারতবর্ষের মহাকাশ গবেষণার অবস্থানকে উন্নতি করেছে। ঈশ্বর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রম অধ্যবসায় অসাধারণ প্রতিভার জন্য এই হাউস থেকে ওনাদের প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। ওনাদের জ্ঞানের নিরলস সাধনা এবং শ্রেষ্ঠত্ব আমাদের সকলের জন্য অনুপ্রেরণা যোগায়। ঈশ্বরের মহাকাশ গবেষণায় এবং চন্দ্রযান 3 সাফল্যের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকা ত্রিপুরার সন্তান তথা বৈজ্ঞানিকদের কৃতিত্বপূর্ণ অবদান এই সভা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। ঈশ্বরের কৃতিত্বে ভারতবাসী হিসাবে আমরা সকলেই গৌরবান্বিত। চন্দ্রযান 3 অসামান্য ও নিখুঁতভাবে পরিকল্পিত লক্ষ্য পূরণের সাফল্যের পরিপ্রেক্ষিতে এই হাউস থেকে বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনেও মহাকাশ গবেষণায় আমাদের মহান জাতির জন্য একটি উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, এখন আমি G20 গ্লোবাল সামিটের সাফল্যের পরিপ্রেক্ষিতে একটি অভিনন্দন বার্তা উল্লেখ করছি। গত 9 এবং 10 সেপ্টেম্বর 2023 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী শ্রীযুক্ত সুব্রমণিয়াম জয়শঙ্কর মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এর পাশাপাশি G20 গ্লোবাল সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিগণকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই সম্মেলনকে সর্বাত্মক সফল করার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রশংসনীয়। ভারতবর্ষের এই প্রথম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে G20 গ্লোবাল সামিট এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমের আড়ম্বরপূর্ণ মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির সভাপতিত্বে অনুষ্ঠিত
G20 গ্লোবাল সামিটে বিশ্ব নেতৃবৃন্দ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং স্থিতিশীলতাকে উন্নতি করতে এবার একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনে বিশ্ব নেতাদের ঐক্যমতের ভিত্তিতে নেওয়া ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মেলনের উল্লেখযোগ্য একটি দিক। এই সম্মেলনে ভারতবর্ষের আন্তরিক প্রচেষ্টায় ঐক্যমতের ভিত্তিতে কাঙ্ক্ষিতভাবে আফ্রিকান ইউনিয়নকে G20 স্থায়ী সদস্যপদ দেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়নের সদস্য 55টি দেশ। এর ফলে অনুন্নত ও দলিত রাষ্ট্রগুলি তাদের সমস্যা তুলে ধরে সমস্যাগুলো থেকে উত্তরণের পথ খুঁজে পাবে। এই সম্মেলন থেকে ঐক্যমতের ভিত্তিতে যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখযোগ্য বিষয় ছিল ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ ইউরোপীয় ও আরব দেশগুলির মধ্যে রেলপথ ও জলপথে নেটওয়ার্ক সম্প্রসারণ করার বিষয়টিও স্থান পেয়েছে। এছাড়া কার্বন নির্গমন সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে বিশ্বজনীন জৈব জ্বালানি সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাকে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে আস্থার অভাব দেখা যাচ্ছে তার মোকাবিলা করতে G20 সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাবও রয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটের সভাপতি শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর নির্দেশনায় শীর্ষ সম্মেলনটি শুধুমাত্র বহুপাক্ষিকতা এবং কূটনীতির নীতির প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রদর্শন করেননি, বরং একজন দায়িত্বশীল বিশ্ব নেতা হিসাবে আমাদের দেশের ভূমিকাকেও পুনর্ব্যক্ত করেছেন। এই সম্মেলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠা, দূরদর্শিতা, অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা আমরা এই হাউস থেকে করছি। এই শীর্ষ সম্মেলন থেকে উদ্ভূত ইতিবাচক ফলাফল এবং সহযোগিতামূলক প্রচেষ্টার সাক্ষী হতে পেরে সকলেই গর্বিত, যা নিঃসন্দেহে বিশ্ব মঞ্চে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশে অবিরত বিকাশ এবং সমৃদ্ধি প্রত্যক্ষ করার জন্য উন্মুখ। ভারত যেন বর্তমানে বিশ্ব মঞ্চে দীপ্তোজ্জ্বল হয়ে উঠতে পারে এবং আরো সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে, আমরা সকলেই আশা ব্যক্ত করছি। সবশেষে আমি ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে G20 গ্লোবাল সামিটের অসামান্য সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি এবং বিদেশ মন্ত্রী শ্রীযুক্ত সুব্রমণ্যম জয়শঙ্করজি মহাশয়ের দক্ষতা, দূরদর্শিতা, বিচক্ষণতাকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র স্যার, আমরা একমত ভারতাবাদ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। এখানে ইসরো যে চন্দ্রতে আমাদের উপগ্রহ হয়েছে, ইসরো কখন স্থাপিত হয়েছে এই শব্দটা থাকলে ভালো। ইসরো তো আজকের না, ইসরো হিস্ট্রি ওকে এখানে সংযুক্ত করার জন্য আবেদন আমার প্রস্তাব আছে। বাকি সব ঠিক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কংগ্রেচুলেটরি মোশনস এর উপর আমারও একটি প্রস্তাব রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতিক্রমে আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 98 রোমান 1 অনুচ্ছেদ মূলে এই হাউসে একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি। আমার অভিনন্দন সূচক প্রস্তাব: মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সম্মানিত সভার সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার এই অভিনন্দন বার্তাটি উল্লেখ করছি। এই সভার সকলে অবহিত আছেন যে গত 20 সেপ্টেম্বর 2023 ইংরাজি তারিখে লোকসভায় এবং পরদিন অর্থাৎ 21 সেপ্টেম্বর 2023 ইংরাজি তারিখে রাজ্যসভায় দেশের আইন প্রণয়নকারী সাংবিধানিক প্রতিষ্ঠান তথা সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের শক্তিশালী প্রতিনিধিত্ব ও ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতীয় সংবিধানের 128তম সংশোধনীর মাধ্যমে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি কার্যত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদের উভয় কক্ষে নারী সংরক্ষণ বিলটির সফলভাবে প্রবর্তন ও পাশ করার ক্ষেত্রে সংসদের সম্মানিত সাংসদগণকে এই হাউস থেকে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি সংসদে পাশ হওয়ার ফলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে 33% অর্থাৎ 2/3 আসন
মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর পাশাপাশি এটাও অনস্বীকার্য যে এই বিলটি সংসদে পুনরায় উত্থাপন ও পাশ করানোর জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর আন্তরিক তথা ঐকান্তিক প্রচেষ্টা ছিল এবং এই জন্য আমরা এই হাউস থেকে ওনাকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিলটি আমাদের দেশে লিঙ্গ সমতা এবং ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে একটি বিশেষ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। রাজনৈতিক অঙ্গনে মহিলাদের অংশগ্রহণের প্রচার এবং দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি অর্থাৎ সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে এই নারী সংরক্ষণ বিলটি অনুমোদনের মাধ্যমে মহিলাদের আওয়াজ শোনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হলো। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি দ্বারা আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির পথ নিশ্চিতভাবে প্রশস্ত হবে। এর পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানে বৈচিত্র্যময় গণতন্ত্রের অবদান রাখবে বলে দেশের নারী সমাজ সহ সকলেই আজ উপলব্ধি করতে পারছেন। এটি এমন একটি দেশ গঠনের পদক্ষেপ যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রতিটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সমান সুযোগ থাকছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ফর উই women are not only deities of household fire but the flame of the soul itself. স্বামী বিবেকানন্দ বিখ্যাত দার্শনিক, তিনি বলেছিলেন, it is impossible to think about the welfare of the world unless the condition of women is improved. It is impossible for a bird to fly on only one wing. আমরা জানি নারীদের ক্ষমতায়নের প্রশ্নে তাদের স্বনির্ভর হওয়া একান্ত জরুরি। তাই মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রকল্প এই দেশে ইতিমধ্যে চালু করেছেন। এর মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া অত্যন্ত উল্লেখযোগ্য। এখন মাটি থেকে আকাশ সর্বত্র মহিলাদের উপস্থিতি সদর্পে। আরক্ষা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীতে মহিলা, যুদ্ধ বিমান চালক মহিলা, এমনকি চন্দ্রযান থেকে শুরু করে সূর্যযান পাঠানোর ক্ষেত্রেও ভারতীয় মহিলা বৈজ্ঞানিকদের অবদান ক্রমশই বিকশিত হচ্ছে। তাই দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রেও মহিলারা আর পিছিয়ে থাকবেন না, সেটাই স্বাভাবিক। সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটিকে আমরা ভারতীয় নারীদের মাথায় নতুন মুকুট হিসাবে আজ দেখতে পাচ্ছি। এই মহিলা সংরক্ষণ বিল কার্যত কোনো সাধারণ আইন নয়, এটি নতুন ভারতের নতুন প্রতিশ্রুতির ঘোষণা। তাই তো আজ আমরা সগর্বে বলতে পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। অমৃতকালের মধ্যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি ভারতের উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পদক্ষেপ হিসাবে আখ্যায়িত থাকবে। নতুন করে জনগণনা এবং সংসদ ও রাজ্য বিধানসভাগুলির আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলাদের সংরক্ষিত আসনগুলি চিহ্নিত হবে। আমরা জানি যে ভারতীয় নারী সমাজের তরফ থেকে দীর্ঘদিন ধরে ক্রমাগত দাবির পরেও দীর্ঘ প্রায় 27 বছর ধরে মহিলা সংরক্ষণ বিলটি সংসদে পাশ হয়নি। নারী সমাজের প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল। দেশ গড়ার লক্ষ্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের উপযুক্ত ভূমিকা এবং দায়িত্ব অর্পণ করার লক্ষ্যে এই বিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার আনিত এই অভিনন্দন সূচক প্রস্তাবটি পবিত্র বিধানসভার মাননীয় সদস্য এবং সদস্যগণের সম্মতিক্রমে গ্রহণ করে সংসদের উভয় কক্ষের সাংসদগণের নিকট প্রেরণ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। স্যার, আপনি এই হাউসে এরকম যে কংগ্রেচুলেটরি কোনো রেজলিউশন যদি আনতে হয়, এটা কনভেনশন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডার্সদের নিয়ে একটা কনসেনসাসে যেতে হয়, বা বিএসসিতে আলোচনা করে এরকম, যেমন প্রথম দুটো আপনি এনেছেন। কিন্তু হঠাৎ করে এখন যে কোনো একজন মেম্বার একটা প্রস্তাব নিয়ে আসলো, হোক সেটা সংসদে পাশ করা কোনো বিল, কি বিল? যে নারী সংরক্ষণ কখন কার্যকরী হবে তার কোনো দিশা নেই। সারা দেশের মানুষ বলছে এটা একটা ফার্স,
জুমলা কাজে এই হাউসে উইদাউট এনি ডিসকাশন স্যার যে কেউ দাঁড়িয়ে একটা প্রস্তাব আনলো এটা হতে পারে না। আমরা অন্তত এই 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 কন্ট্রোলটি আমরা সমর্থন করি না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে না 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 এখানে হয়েছে, এখানে এখানে আলোচনা হোক, না, ঠিক আমরা আছে। লিডারদের নিয়ে আলোচনা হোক, এটাই নিয়ম, এটাই কনভেনশন। নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, এগুলো তো আশা করি কেউ না, অস্বীকার করবে না। জিতেন বাবু বিশ্বাস করে না মহিলাদের ক্ষমতায়ন, জিতেন বাবু চান না, তাই সংসদে তিনি একদিনও কথা বলেননি। এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো মেম্বার দাঁড়িয়ে তার একটা সংসদের ব্যাপার। মতামত দিয়ে দেবে, একটা উত্থাপন করবে, এটা তো হতে পারে না। আর এটা হতে তো পারে না শৃঙ্খলা যে হতে পারে না। এটা জিতেন আপনি বাবু- স্পিকার কি করে এটা allow করলেন? আর এই জিতেন বাবু বলেছেন সমর্থন করবে না। 2024 লোকসভাতে হবে, এটা জিতেন বাবু- হ্যাঁ আমরা তখন বলবো হবে কি। এটা যার যার This is মতামত। not your নিশ্চিত। local. This is not your ইউ local. কান্ট সে লাইক দিস, কে বলবো? মাননীয় অধ্যক্ষ জুমলা। বলুন বলুন। মাননীয় অধ্যক্ষ এই শব্দগুলি আপনাকেই মানায় জিতেন বাবু, এই শব্দগুলি আপনাকেই মানায়। সংসদে সংসদ থাকাকালীন মহিলাদের পক্ষে একটি কথাও আপনি বলেননি, এবং আপনাদের বিগত বিধানসভাগুলিতে একজন মাত্র মহিলা প্রতিনিধি ছিল। আজকে দেখুন কতগুলি মহিলা রিপ্রেজেন্ট করছে। আজকে দেখুন ত্রিপুরা বিধানসভাকে বিরোধী বেঞ্চ থেকে দুজন মহিলা রয়েছেন। এগুলি দেখুন আপনাদের মানসিকতা। মাননীয় সদস্য, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ Please, অনিমেষ বাবু কি বলছেন আর বলুন। না না, আমি যেটা বলছিলাম, আমি বলিও নি, আই এম নাও ট্রাইং টু টেল, when honorable government chief whip was reading all this, ওই কন্টেন্টে আমি যাব, বাট এনিথিং কংগ্রেচুলেটরি মোশন মানে ঠিক আপনারা একাই আনবেন, উই ক্যান অলসো বি পার্ট অফ ইট, এবং ছোট্ট করে যদি আলোচনার সুযোগ থাকে, ইট উড হ্যাভ বিন ফার বেটার। যেমন আমাদের সিনিয়র মেম্বার শ্রী গোপাল রায় মহোদয় বলেছেন যে ইসরো কবে স্থাপিত হয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, তার জন্ম কোথায়, লাইক দ্যাট। উনি যে কংগ্রেচুলেটরি মোশনটা এখানে পাঠ করেছেন বা বলেছেন, I think with all the contents we are not against it. Kintu before bringing it, as he suggested, it should have been discussed across all political parties so that it can go as a consensus. So even I support that. ওকে, রেফারেন্স এটা স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, the following motion may be made if the speaker permits without notice. সেখানে মোশন অফ কন্ডোলেন্স অর কনগ্রেচুলেশন। তো মোটামুটি এটা এটা এমন কোনো আপনি যেরকম ডাইরেক্ট দেখুন, ঠিক বলেছে মাননীয় বিরোধী দলনেতা, ঠিক বলেছে, আলোচনা করলে ভালো ছিল, বাট স্টিল উনি ইন ফিউচারের কথা বলছে। আপনার মতো ডাইরেক্ট নেই, ডাইরেক্ট এগেইনস্টে ঠিক আছে, ওকে, পেকুলিয়ার টাইপের ব্রাদার, ঠিক আছে। হোয়াট টাইপ অফ ম্যান ইউ আর। রতন বাবু প্লিজ, জিতেন বাবু। গোপাল বাবু কি বলছিলেন? স্যার না না না, নেক্সট গোপাল বাবু সিনিয়র মেম্বার কি বলেন বলুন। মাননীয় চিফ হুইপ যেটা প্রস্তাব এনেছেন অত্যন্ত সুন্দর, কিন্তু বক্তব্য হল আমাদের যেটা এডিশন করতে চাই বা সংযোজন করতে চাই, সেটা হলো এই মহিলাদের সংরক্ষণ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখো আমি এবং পঞ্চায়েত লেভেলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এখন 50% এই রিজার্ভেশন আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদীজি যেটা এই পার্লামেন্ট বোতলতো পার্লামেন্টে পাশ করিয়েছে, সেটার মধ্যে একটা কন্ডিশন, কারণ হলো আগে সেন্সাস হবে, তারপরে এটা 2029-এ ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু আমার বক্তব্য হলো একটা অ্যাপ্রিসিয়েটেবল একটা ইস্যু হলে নিশ্চয়ই আমরা সমর্থন করতে হবে, কিন্তু ওই আগের যেটা যেটা রাজীব গান্ধীর মহিলা রিজার্ভেশন 33%, এখন 50% হয়েছে পঞ্চায়েতে এবং এতে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন।
ওই জিনিসটা উল্লেখ করে এটা আনলে, কারণ পার্লামেন্টে ওকে ওকে লোকসভায় আগে কিন্তু পাশ হয়েছিল ইউপিএ সরকার, ঠিক আছে বলে রাজ্যসভায় পাশ হয়নি, তাই হয়নি। অত্যন্ত সুন্দর প্রস্তাব, কিন্তু স্যার বিগিনিং না দিয়ে ফিনিশিং করা যায়। ঠিক আছে ওকে। সুতরাং আমার মনে হয় মাননীয় চিফ হুইপ যেটা এনেছে ওই প্রথম দিকে ওটা সংযোজন করে আনুন। আমরা ওকে ঠিক আছে স্যার ফার্স্ট আওয়ারে বলেছিল মাননীয় সিপিএম দলের পরিষদীয় দলনেতা যে 33% রিজার্ভেশন গেজেট নোটিফিকেশন, whereas the Tripura state policy for empowerment of women, yes, 33% already 28 জুন 2022 গেজেট নোটিফিকেশন বলছে ওইটাতে the notification of dated 19 December 18 prescribing 10% reservation in police force for women at all levels in respect to direct recruitment is hereby repealed. আমি লেখ করে দিলাম, আপনি আপনার দপ্তরকে দিয়ে সার্কুলেট করুন। ঠিক আছে করিয়ে দেবেন। আরে প্লিজ প্লিজ প্লিজ, আপনি বলছেন গেজেট নোটিফিকেশন, না তা ঠিক আছে, what is the announcement? কি There is 33%? reservation in all posts, all departments. প্রথম প্যারাটা শুনলে আপনি বুঝবেন। The Tripura state policy for empowerment of women 2022 has been formulated to lay down a comprehensive framework for empowerment of women in the state. To achieve this goal, it has been decided by the government for providing 33% horizontal reservation in all state government jobs in future vacancies. Are you happy now? আরে ভাই এটা রিজার্ভেশন গেজেট নোটিফিকেশন ইজ দেয়ার, এবং যতগুলি আপনি আটকে দিয়ে করুন না সবগুলি আমাদের এটা ওকে। রেফারেন্স পিরিয়ড স্যার, এখন আমি রেফারেন্স পিরিয়ড প্লিজ 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 মাননীয় সদস্যের নিকট থেকে 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি। সেই নোটিশ গুলো পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় অধ্যক্ষ মহোদয় গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন দিয়েছি। প্রথমে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় 5টার মধ্যে শেষ করতে হবে। আপনি সদস্য ইনকমপ্লিট থাকা উচিত নয় স্যার। রতনবাবু বলেছে সুন্দরভাবে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে, কিন্তু ফ্যাক্টস রিমেইন। আমরা চেয়েছিলাম যে মহিলা রিজার্ভেশন, উনি যে ক্যাবিনেট ডিসিশন এবং গ্যাজেট নোটিফিকেশন হয়েছে সুন্দর কথা। আমরা কি চেয়েছিলাম গত বছর কোন কোন ডিপার্টমেন্টে কতজন আপনারা করেননি? সাপ্লিমেন্টারি তো স্যার, এটা রিলেটেড না, রিলেটেড তো অনেক কিছু প্রশ্ন না, এইভাবে প্রশ্ন নামলে মন্ত্রী আপনাকে অনুরোধ করছি বি নিউট্রাল। প্লিজ, আমি কোথায় নিউট্রালিটি ভাঙলাম? আমি নিউট্রালিটি ভাঙলাম কোথায়? আচ্ছা গোপাল বাবু, আপনার মতো সিনিয়র থেকে আরো অনেকে আছেন, আপনি অবসর সময় জিজ্ঞেস করবেন যে আমি নিউট্রাল। আরে আমি আপনাকে বলছি স্যার, প্লিজ স্যার প্লিজ বি নিউট্রাল। আচ্ছা ঠিক আছে, আবারও বলছি, কারণ হলো আপনারও তো জীবনে ব্যথা আছে। আরে এখানে বসে প্লিজ আমি এবার বসুন। আমার রতনবাবু এনেছে প্রথমে কিন্তু প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সবার উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, গত 2 জানুয়ারি ত্রিপুরা দর্পণ পত্রিকায় প্রকাশিত অভাব অনটন নেশার কারণে বার্ষিক চুরি শীর্ষক সংবাদ সম্পর্কে আমি ঠিক আছে, আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিবৃতি দিতে পারার জন্য অনুরোধ করছি, আহ্বান করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় 11 জানুয়ারি। ওকে, নেক্সট। দ্বিতীয় রেফারেন্স নোটিশে যুগ্ম এনেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন মহোদয়রা। আপনাদের যে কোনো একজনকে নোটিশটি বিষয়বস্তু সহ উত্থাপনের অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 22 ডিসেম্বর 2023
প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত প্রিবোর্ড এক্সামের প্রশ্ন ফাঁস সংবাদ সম্পর্কে। আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ তিনি জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো 11ই জানুয়ারি। ওকে। তৃতীয় রেফারেন্সটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, প্রস্তাবটা করেন। পড়ে শোনায় দাও। বক্সনগর নির্বাচনী বক্সনগর নির্বাচনী এলাকায় ফায়ার ব্রিগেড স্টেশন, সেটার ব্যাপারে আলোচনা। না, আমি বলি, আপনি তো নতুন তো, ঠিক আছে, ভালো। বক্সনগর নির্বাচন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে একটি ফায়ার স্টেশন করার প্রয়োজনীয়তা সম্পর্কে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এখন আমি স্বরাষ্ট্র দপ্তর অধীন ব্র্যাকেট অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য আহ্বান রাখছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে পরবর্তী একটু তারিখ জানাবেন। মাননীয় স্পিকার মহোদয়, এটা 11ই জানুয়ারি। এবার দৃষ্টি আকর্ষণের নোটিশে যাওয়ার পূর্বে আমি মাননীয় গোপাল বাবু, জিতেন বাবুদেরকে বলছি যে বরাবরই কনভেনশন কি ছিল যে ট্রেজারি বেঞ্চে 2টা পাবেন আর অপোজিশন 1টা। এবার কিন্তু আমরা একটা উদাহরণ স্থাপন করেছি যে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, সেটা 2জনকে সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দৃষ্টি আকর্ষণ না, এটা হচ্ছে থ্যাংক ইউ। ঠিক আছে। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্য 3টি দৃষ্টি অনুরোধ পেয়েছি। প্রথম নোটিশে যোগ্যভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার এবং শ্রী ইসলাম উদ্দিন মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল সাম্প্রতিক সময়ে 2টি প্রাকৃতিক দুর্যোগ মিথিলি এবং মিগজাও রাজ্যের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্পর্কে উনাদের যুগভাবে আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভা উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশ বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ, আমি এখনই যাবো, দিবেন অন টাইমে আপনি পুলে বলে দেখেন। ওকে, না কিন্তু এখন তো আছে 5 মিনিট বাকি, 1টা বাজতে বললে আমি এখনই দেবো। এখন 5 মিনিটের মধ্যে শেষ হবে না নিশ্চয়ই? আমি আমারটা শেষ হয়ে যাবে। তারপরে ওনারা তারা যদি হ্যাঁ না, আমার মনে হয় না রতন বাবু রেডি আছে। এখন আপনারা যদি বলেন আমাকে, আমি বলছি আপনি ইয়েটা দিন, উত্তরটা দিন। ওনারা যা প্রশ্ন করা করবেন আপনার লাঞ্চ, আপনার রেফারেন্স বলবেন, আবার কন্টিনিউ করে নিয়েন না, তেলে দিয়ে দেবো। আচ্ছা, আমার বেশ করে লাগবে না এটা। আমার অধ্যক্ষ মহোদয়, সাম্প্রতিককালে 2টি প্রাকৃতিক দুর্যোগে মিথিলি, মিগজাও রাজ্যের কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি ও তাদের ক্ষতিপূরণ প্রসঙ্গে বিগত 16 থেকে 18 নভেম্বর এবং 6 থেকে 8 ডিসেম্বর 2023 রাজ্যে অকাল বর্ষণের কারণে কৃষকদের ফসল, বিশেষ করে ধান ও শাকসবজির ক্ষতি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের সহযোগিতায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অফিসার এবং কর্মচারীগণ তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে এবং প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং বীমা কোম্পানির নজরে নেয়। এরপর গ্রাম, ব্লক ও জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, জমির পরিমাণ ও ফসলের ক্ষতির শতাংশের হিসাব নিরূপণ করা হয়, যাতে SDRF, NDRF প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা যায়। এছাড়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ও ক্ষতির পরিমাণ দপ্তরের আধিকারিক, কর্মচারী এবং বীমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে যুগ্ম সমীক্ষার মাধ্যমে নিরূপণ করা হয় এবং প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বীমা কোম্পানি যথাযথ উদ্যোগ গ্রহণ করে। গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে অকাল বৃষ্টির কারণে রাজ্যে মোট 1,09,60 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছে। এই 2 মাসের অকাল বৃষ্টির কারণে মোট 28,72,72,000 টাকা SDRF, NDRF থেকে 27,58,82,000 টাকা এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 1,13,90,000 টাকা ক্ষতিপূরণের প্রস্তাব কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে রাজ্যের রাজস্ব দপ্তরের রেভিনিউ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে পাঠানো হয়েছে।
এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যেখানে আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, ব্লক ওয়াইজ আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে কোথায় কী ক্ষতি হয়েছে। তো এছাড়াও সুতরাং এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ফসল কাটার পর জমিতে পড়ে থাকা অবস্থায় পোস্ট হারভেস্ট লসেস মোট 3013 জন ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন, যার মধ্যে নভেম্বর মাসে 874 জন এবং ডিসেম্বর মাসে 2139 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো যেটা মিদিলিটা সাইক্লোন, যে এটা আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা কিন্তু নোটিফিকেশন দিয়েছে। মিগজাউন এটা কিন্তু কোনো নোটিফিকেশন নাই, সেই জন্য আমরা অন্যভাবে দপ্তর থেকে অতিরিক্ত বর্ষণের কারণে ক্ষতি হয়েছে, এই জন্য ফাইল একটু দেরি হয়েছিল। কারণ আমরা যদি সাইক্লোন করে দিয়ে দিই, যদি পেমেন্ট করি তাহলে কিন্তু অডিট ধরতে পারে, যেহেতু আইএমডি কোনো ডিক্লারেশন করলো না সাইক্লোন, তুমি কিভাবে টাকা দাও, সেই জন্য আমরা অতি বর্ষণের কারণ দেখিয়ে পরবর্তী সময় ফাইল চেঞ্জ করে সেকেন্ডটার জন্য, ডিসেম্বর মাসেরটার জন্য এটা আমরা করে দিয়েছি। স্যার তো 5-7 মিনিট বাড়াই, এটা আবার কি করতে সাম্প্রতিক সময়ে দুইটি প্রাকৃতিক দুর্যোগ মাননীয় দপ্তরের মন্ত্রী উনি বলেছেন, আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কৃষকদের মাথায় বাস করার মতো অবস্থা। শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয়নি, ত্রিপুরা রাজ্যের সমস্ত আমজনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ আমরা বাজারে যাই, আমরাও তার ক্ষতির সম্মুখীন হয়েছি। বাজারে কৃষিজাত দ্রব্য অধিক মূল্য বৃদ্ধি সেক্ষেত্রে ঘটেছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে উনি বলেছেন 1,60,000 কৃষকের নাম নথিভুক্ত হয়েছে, 1,960,000। সেই জায়গার মধ্যে আমি আমার এলাকার মধ্যেও আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, বিশেষ করে ধান জমি, সবজি তো আছে, মানে কাটার মতো অবস্থা নেই। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, সেই জায়গার মধ্যে যে দপ্তরের পক্ষ থেকে কোনো রকম ইনকোয়ারি বা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। সেই জায়গার মধ্যে আমার মনে হয় অনেক ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলি দেখার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে সেই কৃষি উপর, সেই জায়গার মধ্যে অতি সত্বর পুনরায় তদন্ত করে যাতে সমস্ত রকমের কৃষক যারা সবজি এবং ধানের সঙ্গে যুক্ত তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হয় এবং ক্ষতিপূরণ দেওয়া হয়। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিএলডব্লিউ, এগ্রি ইন্সপেক্টর, এগ্রি সেক্টর অফিসার, এসএ, ডেপুটি ডাইরেক্টর এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, এডিসি এবং সেদের সাথে আলোচনা করি, ইনকোয়ারি করেছে। আমি ব্যক্তিগতভাবে গিয়েছি কিনা না, এবং এই জন্যই এটা করেছে। এবং আপনার জানা থাকা উচিত, যারা আগে মিনিস্টার ছিলেন তারা জানবেন যে এসডিআরএফ এনডিআরএফ এর নীতি নির্দেশিকা অনুসারে কোনো কৃষকের ফসল 33% যদি ক্ষতি হলে এই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হয়ে থাকে, একটু বেশি হয়েছে। তো আপনি যেটা বলেছেন, আপনি ফার্দার ইনকোয়ারি, এটা হলে দেরি হয়ে যাবে।
সেই জন্য আমরা যেটা করেছি এটা হচ্ছে, এরপরে যদি কোনো কিছু থাকে নিশ্চয়ই আপনার কোনো লিস্ট থাকে, আমি জনগণের সদস্যের একটা প্রশ্ন উত্তর আমি বলবো, তো যদি মনে করেন যে ক্ষতি হয়েছে ওই ক্ষেত্রে ইনকোয়ারি করবো। এখন এটার জন্য আমি যেটা বলছি দপ্তর যে বিএলডব্লিউ এগ্রি এসএ যারা আছেন, সেক্টর অফিসার যারা আছেন, তাদেরকে ফার্দার একটা নোটিশ, এমনিতে প্রসেস আপনাদের ইনকোয়ারি করতে দাও, তাহলে ডিলে হয়ে যাবে। আর এটা ভুল করছেন তো, এটা কেন বলছেন? যারা পাবে পেয়ে যায়। আপনার যদি পার্টিকুলার বাদ থাকে কোনো এলাকায় এরকম থাকলে বলবেন, ইনকোয়ারি করে দেবো। আর ওই সময় যে ইনকোয়ারি আর এখন ইনকোয়ারির মধ্যে গালমোট ডিফারেন্স থাকে, কিভাবে গিয়ে আপনি বলুন তো দেখি। আপনি তো বলছেন রিসার্ভে করার জন্য, এখন ফিল্ডে গিয়ে কি পাবো? ঠিক আছে, নতুন ভাবে আমি প্রথমত ধন্যবাদ দেব যে মাননীয় মন্ত্রী যে দিয়েছেন, এখানে যে রিপোর্ট দিয়েছেন যে এনডিআরএফ এর কাছে বা এসডিআরএফ এর কাছে বিভিন্ন ব্লক থেকে, পঞ্চায়েত থেকে গেছে একটা ইয়েছে, এখন মঞ্জুরি হয়নি। ঠিক আছে, এটা উদ্যোগ হয়েছে। আমার শুধু স্পেসিফিক যেটা হলো, আমাদের কাছে রিপোর্ট হলো যে ফিল্ড লেভেলে যে কৃষি দপ্তরের আধিকারিকরা হয়তো কোনোখানে গেছে, কোনো যায়নি। তো এই সমস্ত ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত কৃষক, যদি এই লিস্ট বের হওয়ার পর এই এসডিআরএফ বা এনডিআরএফ থেকে এই যে কম্পেনসেশন স্যাংশন হওয়ার পর তারা দরখাস্ত আহ্বান করুন, তাদের কাছ থেকে দরখাস্ত যাক, তদন্ত করেই হোক। হ্যাঁ, এটা শুরু করুন। সেকেন্ড হলো আরেকটা, যে ত্রিপুরা সরকার একটা উদ্যোগ নিয়েছেন যে ত্রিপুরার যে সমস্ত কৃষকের প্রায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা করিয়েছেন। সংখ্যার দিক থেকে ঠিক আছে, এটা রেকর্ড। কিন্তু এই আলুর পেছনে যেটা অন্ধ অন্যরকম কোনো কিছু নেব না যে না অমুক অমুক বিজেপি, অমুক সিপিএম, অমুক ত্রিপুরা, অমুক কংগ্রেস, এগুলো আমি বিচার করবো না। যদি কিছু থাকে নিশ্চয় করবেন, আপনি পিটিশন দিলে আমি এগুলির ইনকোয়ারি করে দেবো। আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকেও টাকা পাবে, অলরেডি বিবেচিত হয়েছে।
স্যার আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। ধন্যবাদ। একটু সময় নাই তো। Sir, Honorable Deputy Speaker, sir, many thanks to the Minister of Agriculture. Appropriate and very pro people একটা স্টেটমেন্ট করেছে, যেটা ভালো সেটা বলতে হবে। এই যে ক্ষুরদার রাজনীতি, কিন্তু আমার বক্তব্য হলো যাদের লোকসান হয়েছে এখান থেকে বলেছে অনেকের নাম এই কারণে উনি বলেছেন দরখাস্ত দিন করবো, ভেরি গুড। কিন্তু একটা বক্তব্য হলো, যদিও সারা কৃষকদের যখন প্রশ্ন উঠবে তখন বলবো, এই যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আপনারা আইডেন্টিফাই করেছেন, আপনারা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছেন, এই কৃষকরা যদি কোনো লোন নিয়ে থাকে এটা রাজ্য সরকার মকুব করবেন কিনা? এর মধ্যে কি তা কম আমার এটার মধ্যে কি এর মধ্যে কি তা করতেছেন বলদা? ঠিক আছে, ওনারটা পরে আমি উত্তর দেব আলাদাভাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি কৃষি ঋণ নিয়ে থাকে তাহলে সেটা পরে দেবে, মন্ত্রী বলেছে পরে দেবে। তো আমাদের বলতে পারবো না, এইসব কথা আমি বলবো না। সস্তা রাজনীতি আমি করতে চাই না। চিপ পপুলারিটি পাওয়ার জন্য আমার কথা বলা উচিত না। এখন রিয়েলাইজ করছো তো, ওই চিপ করতে করতে এখানে আসে, এসব চিপ করতে নাই। আমার বক্তব্য ক্লিয়ার, ওদের কৃষি ঋণ নিয়ে থাকলে সেটা রাজ্য সরকার মকুব করবে কিনা এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। স্যার বিমা প্রসঙ্গে আমার যেটা সাপ্লিমেন্ট স্যার একটু, আমি বিসিনগর পঞ্চায়েত সমিতির মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেখানে ফসল বীমা প্রসঙ্গে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে বললেন, সেখানে 2500 কৃষক তার ফসল বীমায় অন্তর্ভুক্ত তারা হয়েছে, ফসল বীমার তারা করছে। এর মধ্যে যেটা দেখা গেছে, আমি যখন আলোচনা করলাম, জিজ্ঞেস করলাম যে কৃষকরা এখন পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা এই ক্ষতি না, আমি তার আগে ক্ষতিটার কথা বলছি, তারা কত টাকা করে সেখানের মধ্যে পেয়েছে। কেউ 60 ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কত 60 টাকা বলছেন, বলছেন না অনলি 60, 70, 80 এরকম। আমি বললাম যে এটা কি বিমা, তাহলে 60 টাকার জন্য সে কি বিমা করেছে? আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু অনুরোধ করবো এই বিষয়গুলো একটু খোঁজ নিয়ে দেখার জন্য, যে আসলে 60 টাকা কিসের বিমা হতে পারে, 70 টাকা কিসের বিমা হতে পারে। বিডিও সাহেব বা ওইখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বললে জিনিসটা একটু বেরোবে, যে 60 টাকা মাত্র বিমা, 70 টাকা বিমা, এটা কি করে হয়, এই জিনিসটা একটু আপনি একটু দেখবেন কাইন্ডলি। ঠিক আছে, আমি এটা দেখবো। তবে আপনার নলেজের জন্য বলছি, কালকে আমরা একটা কোশ্চেন আছে, আমি রিপ্লাই দিয়ে দেবো, কারা কারা পেয়েছে পুরা লিস্ট আপনি চেয়েছেন, বোধ হয় আপনার বিধানসভা বা কাছে কোনো বিধানসভা লিস্ট দিয়ে দেবো। আমি দেখেছি আপনাদের পিরিয়ডে মাত্র একজন পেয়েছে, আর আমি দেখিয়ে দেবো এই পিরিয়ডে কতজন পেয়েছে, দেখবেন। ধন্যবাদ। ছোট রিকোয়েস্ট ছিল মাননীয় মন্ত্রীর কাছে, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম গভর্নমেন্ট পে করেছে 21.14 করোড়, আর যেখানে আমরা ক্লেম পেয়েছি অনলি 1 crore 13 lakhs। এই যে বিশাল অ্যামাউন্ট অফ ডিফারেন্স গভর্নমেন্টের স্পেন্ড অ্যামাউন্ট অ্যান্ড রিসিভ অ্যামাউন্ট, এটার ব্যাপারে যদি একটু ক্লারিফিকেশন দেন। যেখানে 21 crore প্রিমিয়াম পেমেন্ট হয়েছে, আর আমরা শুধু ক্লেম পেয়েছি মাত্র 1 crore 13 lakhs। বুঝলাম না কি গভর্নমেন্ট প্রিমিয়াম পে করেছে 21 crore, হ্যাঁ, পিএম ফসল বীমা যোজনায় প্রিমিয়াম পেমেন্ট হয়েছে 21 crore এন্ড ক্লেম হয়েছে অনলি 1 crore। সেই বিশাল ডিফারেন্সটা কেন? না, সেটা অন্য জিনিস, সেটার জন্য আমার কাছে এখন আপনি এই প্রশ্ন করবেন চাই না। প্রশ্ন হলো কৃষকদের জন্য যত খরচ হোক কৃষকরা পেতে হবে, এই জন্য যদি পয়সা যায় যাবে না। আমার কোয়েশ্চন, গ্রাম গরিব কৃষক এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি। না, গভর্নমেন্টকে পেমেন্ট করতে হয়েছে প্রিমিয়াম 21 crore, আর আমরা পেমেন্ট এখানে লসের জন্য পেমেন্ট করছি। একটা কথা মনে রাখবেন, এনডিআর ফান্ড থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য প্রিমিয়াম ছিল পার কানিতে 220 টাকা। আমি আগে কৃষিমন্ত্রী কেন ডানে বসে আছে, ঠিক করেছে
প্রিমিয়াম দেবে মাত্র কৃষক 10 টাকা, আর সরকার দেবে 210 টাকা। চিন্তা করতে পারেন, না এই যে 20 আগে 220 টাকা ছিল, স্যার আমার সেখান থেকে প্রিমিয়াম মাত্র কৃষক দেবে 10 টাকা। 21 করোড় যে পেমেন্টটা হয়েছে প্রিমিয়াম, সেখানে যে নাম্বার অফ ফার্মার্সের কথা বলা হয়েছে, সেখানে পার হেড প্রিমিয়াম হচ্ছে 1. কোথায় আমি বলছি প্রিমিয়াম পেমেন্ট কোথায় হয়েছে বলছি? রাজ্যপাল যে ভাষণটা দিয়েছেন এই 5 তারিখে, সেখানে 11 নাম্বার পয়েন্টে পেজ নাম্বার 6, ওখানে আমি দেখবেন এখানে রয়েছে, মেনশন করেছেন মাই গভর্নমেন্ট। একটা হলো বক্তৃতার জন্য বক্তৃতা, কাজের জন্য একটা কথা। না না, আমি গভর্নর ভাষণের সাথে আমার যে বুকটা আপনার কিসের মধ্যে কি বলছেন আপনি? দুটো পার্টিকুলার বলছেন, নভেম্বর আর ডিসেম্বর, আপনি একটার সাথে একটা মিলিয়ে বলছেন। আপনার কি মেনশন রয়েছে? জিতেন বাবু, আপনারা দুইজন সামনে আছেন, আমরা আগের ওনাদের বইলা দিয়ে তো লাইন টাইন ছাড়া করি। মাননীয় রাজ্যপাল এখানে বলেছেন মাই গভর্নমেন্ট হ্যাজ সাপোর্টেড 1.1 করোড় ফর দ্য ফার্মার শেয়ার অফ প্রিমিয়াম রেজাল্টিং কিউমুলেটিভ 1. এর সাথে এটা কেন বলছেন? বিষয়টা কি? বিষয়টা কাউকে দোষারোপের না। হ্যাঁ ঠিক যে আচ্ছা বাসন আনুক না, আমরা তো বাসন বাসন তো আরে যখন প্রশ্নটা উঠেছে ক্লিয়ার হয়ে যাক না। আরে তো এই জায়গায় প্রশ্নটা কি? আমি সামগ্রিকভাবে রাজ্যের স্বার্থের জন্য বলছি আমরা যে হ্যাঁ, রাজ্য সরকার তার কফার থেকে কৃষকদের হয়ে প্রিমিয়াম দিয়েছেন, সাধুবাদ জানাই, গুড। রাজ্য সরকারের টাকা জনগণের টাকা, তো রাজ্যের জনগণেরই টাকা হোক না। তো এই জায়গায় ক্লেম পাচ্ছে মাত্র 21 কোটির জায়গায় 1 কোটি। না না শুনুন না কথাটা, আর একটু অধৈর্য হচ্ছে কেন আপনারা? না আমি এর আগেই বললাম কেন হচ্ছে এগুলো, যে বীমা কোম্পানিগুলো এই বীমা নিয়ে প্রিমিয়াম নিয়ে লাভ এদের দেখা যায় না। আমি কথাই বলছি, এটা সবার জন্য, এটা কংগ্রেস, সিপিএম, বিজেপির প্রশ্ন না, সমস্ত এই ক্ষেত্রে সরকার উদ্যোগ নিক যে বীমা কোম্পানি শুড বি অ্যাভেলেবেল সহজভাবে, যাতে কৃষকরা তার কাছে পৌঁছতে পারে, বিজেপি কৃষক হোক আর সিপিএম এর কৃষক হোক। এটা বলতে গিয়ে আপনাদের অসুবিধা কি? না আমরা তো এখানেই তো ভেন্টিলেট করবো জনগণের কথা। কেন? হ্যাঁ সবাই তোমার জন্য কেন কথা বলছে? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। উপাধ্যক্ষ মহোদয়, যেহেতু কৃষি বা কৃষক নিয়ে আলোচনা, আমার ছোট একটা বিষয় আপনার মাধ্যমে আমি বলতে চাইছি। আমাদের ত্রিপুরা রাজ্যে বেশ কিছু জেলা এবং সাব ডিভিশনে অনেক পান চাষি রয়েছে। তো আমরা অনেক সময় দেখি যে পান চাষিরা বিভিন্ন কারণে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে আমাদের কুমারঘাট এবং ফটিকরায় এবং সাউথেও বড় একটা অংশ রয়েছে পান চাষি। তো এই যে পান চাষিরা অনেক সময় আমরা দেখি বিভিন্ন কারণে তাদের যে পানের ক্ষতিগ্রস্ত হয়। যেমন একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো যে খরা, বন্যা বা এই বিভিন্ন কারণে। তো যদি আমাদের সেই পান চাষিদের প্রতি আমরা একটু দৃষ্টি রাখি, কারণ আমাদের রাজ্যের পান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভদায়ক একটা মানে ফসল রয়েছে, আমরা যদি সেটাকে ফসলই বলি, এবং এই পানের উপর অনেকগুলা পরিবার নির্ভরশীল, যেটা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি। অতএব আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনম্রভাবে আমার সেই আবেদন থাকবে যে আমাদের রাজ্যের সকল প্রকার পান চাষিদের প্রতি যদি একটু দৃষ্টি রাখেন, তাহলে হয়তোবা পান চাষিরা আরো তাদের সুবিধা হবে এবং পান চাষের মধ্য দিয়ে তাদের পরিবার পরিপালনের তাদের একটা সুবিধা হবে, আর্থিকভাবে তাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা সেখানে থাকবে। ঠিক আছে, আমি ধান এবং সবজি সম্বন্ধে বলেছি, পান এটার মধ্যে ইনক্লুড হয়েছে কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি খবর নিব। যদি না থাকে নিশ্চয়ই, এরকম থাকলে তো করা উচিত, নিশ্চয়ই চিন্তা করি। ঠিক আছে, এই সভা 2:20 অবধি মুলতবি ঘোষণা করা হলো।
It all begins with a dream.